আল্লাহর কাছে রাতের শেষে উঠে চোখের পানি দিয়ে দোয়া করবেন, আল্লাহ 18 কোটি মানুষের এই মজলুম অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্নকে তুমি পূরণ করো। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মানুষের রায় কেনার জন্য কালো টাকা পানির স্রোতের মতো ঢালছে, আল্লাহ তুমি সত্যের সামনে মিথ্যাকে পরাজিত করো। 7:30টায় ভোট শুরু হবে। ফজরের নামাজ পড়ে কোনো নাস্তা করার দরকার নাই। রাত্রিবেলায় 2 মুঠ চাউল বেশি দেবেন। শীতকাল সকালে কড়ো কড়ো ভাত খাবেন। কড়ো কড়ো বোঝেন তো? ডুমুরিয়াওয়ালারা বলে ভাই, আমরা বলি কড়ো ভাত। আমি বলি তোমরা তো একবার কড়ো বলো, আমরা বলি 2 বার কড়ো কড়ো। এই কড়ো কড়ো ভাতকে যাব, ভোট দিয়ে তারপর বাড়িতে ফিরবো। সবাই রাজি আছেন? নির্ভয়ে যাবেন, কোনো বাধা হবে না। এবার ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, আর্মি থাকবে, দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছে বডি অন ক্যামেরা থাকবে, আর থাকবে 200 যুবক। আবার ভোট কেন্দ্র তারা পাহারা দেবে। কষ্ট করে ফসল বুনে এখন ধান কাটার সময় আমার ক্ষেতের ধান কাউকে কেটে নিতে দিব না ইনশাআল্লাহ। সবাই আপনারা পাহারা দেবেন। কেমন? চোখ রাঙিয়ে ভয় দিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত 24শে জুলাই আমরা বিদায় করে দিয়েছি। 1 আঙ্গুল দেখালে আমরা 2 আঙ্গুল দেখাবো। ভোট কেন্দ্রগুলো শত শত যুবক তোমরা পাহারা দেবা। পাহারা দিতে রাজি আছো? কষ্টের রায় ভোট আমরা কাউকে দখল করতে দেব না, দেব না, দেব না। আমরা 2টা ভোট দেব, একটা দাঁড়িপাল্লায় আর একটা হা ভোট দেব। মনে থাকবে তো? আমাদের ডাকসু জিএস বলেছে, দুর্নীতি, দলীয়করণ, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার লাগাম টেনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের 84টি বিষয়ে আমরা সংস্কার করেছি। তার মধ্যে 48টি সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোট প্রয়োজন। বাকিগুলো আদেশ, অধ্যাদেশ, প্রশাসনিক আদেশে করা সম্ভব। সে 48টি বিষয়ে আমাদের ব্যালটে আসবে, আমরা সেখানে হাতে সিল মারব। আমাদের স্নেহস্পদ ফরাদ বলেছে, বিএনপি এই হার পক্ষে বলে না, বলে না, বলে না। এরপর ডাকসুর ভিপি যেদিন বলল যে তারেক রহমান সাহেব হা কেন বলে না, তারপরের দিন তারেক সাহেব বলছে আপনারা একটু হার জন্য কাজ করে। তাও একবার মিনমিন করে কইছে, আর কয় না। কারণ জানে এই হা ভোটে যদি জুলাই সনদ অনুমোদিত হয়, এরা দুর্নীতি লুটপাট করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, বিপ্লবাদ দমন করতে পারবে না। অসীম ক্ষমতা নিয়ে সারা জীবন তারা ক্ষমতায় থাকবে। এই জন্য ওরা তলে তলে ন্যায়ের ক্যানভাস করে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের জন্য রাজধানী ঢাকা, ঢাকার বাইরে প্রত্যেকটি শহরে, নগরে, গ্রামে, বন্দরে একটি রাজনৈতিক পরিবর্তনের যে নতুন হাওয়া শুরু হয়েছে, সেই হাওয়ার সাথে তাল মিলিয়ে ডুমুরিয়া, ফুলতলার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। সারা দেশের মানুষ জুলাই অভ্যুত্থানের পর এই যে সহস্রাধিক মানুষের জীবন, প্রায় 40,000 ছাত্র জনতা, শিশু থেকে নিয়ে মহিলা পর্যন্ত আহত হলো, ক্ষতবিক্ষত হলো। কারো মাথার মগজ চলে গেল, চোখ নাই, হাত নাই, পা নাই। এখনো তারা সেই ক্ষত চিহ্ন নিয়ে দেশে বিদেশে আহাজারি করছে। তাদের এই সংগ্রাম, তাদের এই আন্দোলনের মূল্য দিতে গেলে 24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের 18 কোটি মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানী ইউনিভার্সিটিগুলোতে আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তারা একটি ন্যায় বিচার, সুবিচারের সমাজ চেয়েছিল। সেই সুবিচারের সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই রাজনৈতিক পরিবর্তনকে একটি পরিণত রূপ দান করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, দেশের মানুষের সাথে আপনি যদি কথা বলেন, রিক্সাওয়ালার সাথে, ফেরিওয়ালার সাথে, নৌকার মাঝি, দিনমজুর, মোটে মজুর, হকার, সাধারণ মানুষ, যেখানেই জিজ্ঞাসা করবেন 12 তারিখে তো নির্বাচন, কাকে ভোট দেয়া যায়, দেশটার কি অবস্থা হবে, দেশের ভবিষ্যৎ নিয়ে তুমি কি চিন্তা করো। আমাকে অনেক লোকেরা এসে বলে
চায়ের দোকানে, সব জায়গায় মুখে আলোচনা হচ্ছে প্রত্যেকের কথা, আমরা এবার এদেশে একটি রাজনৈতিক পরিবর্তন চাই, আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। এটা হচ্ছে সকলের কথা। আজকের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন, আমার এলাকাবাসীর কাছে আমি প্রশ্ন করি, আপনারা কি একটা রাজনৈতিক পরিবর্তন চান? এটা 18 কোটি মানুষের প্রত্যাশা। এখন সেই পরিবর্তন অর্থ কি? পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার 54-55 বছর আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যারা শাসন করেছেন, বারবার যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যারা দুর্নীতি করেছেন, দলীয়করণ করেছেন, দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, ভিন্ন মতের লোকদেরকে খুন করেছেন, চাঁদাবাজি করেছেন, জমি জমা, খাল নদী, বালুঘাট, ফেরিঘাট, বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেছেন, চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষকে হত্যা করেছেন, একটা মার্কায় ভোট চাইতে গেলে আমার মায়েদের কাপড় খুলে নিতে চেয়েছেন, আমার মায়েদের পেটে লাথি মেরেছেন, দাঁড়িপাল্লার ভোট চাইতে গেলে একজন বিএনপি নেতা বক্তৃতা করছেন সোশ্যাল মিডিয়াতে, কোন নারী যদি দাঁড়িপাল্লার ভোট চায় তাদের কাপড় সায়া তারা খুলে নেবে। আমরা পরিষ্কার বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু, কিন্তু আপনারা নৈতিক দিক থেকে অধঃপতনের কত নিচে, নিম্ন সীমায় আপনারা নেমে গিয়েছেন। আপনারা মনে রাখবেন, আমরা আমাদের মাকে জীবনের চেয়ে ভালোবাসি। যারা সেই মায়ের পেটে লাথি মারতে পারে, ক্ষমতায় যাওয়ার যদি আমার মায়ের কাপড় খুলে নিতে পারে, তাহলে ক্ষমতায় গেলে এরা বাংলাদেশের সকল মানুষকে বিবস্ত্র করে ছাড়বে। এদের কাছে কি আমাদের মায়েদের, সন্তানদের, আমাদের পুরুষদের জান মাল, সম্মান, ইজ্জত কি নিরাপদ থাকতে পারে? পরিবর্তন মানে হলো 54 বছরে যারা লুটপাট করেছেন, সন্ত্রাস করেছেন, চাঁদাবাজি করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে না বলতে হবে, লাল কার্ড দেখাতে হবে তাদেরকে। এটাই হচ্ছে পরিবর্তন। যে 3টি রাজনৈতিক দল 54 বছরে দেশ শাসন করেছেন, আমি দলের নাম বলবো না, সবাই আপনারা জানেন। বাইরে থেকে এসে তো আর কেউ দল করে না, এরা সবাই তো আমাদের ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী। কি বলেন, ঠিক কিনা? তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই, শত্রুতা নেই। অপরাধ সবাই করে না, রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকেন, রাষ্ট্র যারা চালান, যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হন, তাদেরকে কেন্দ্র করে ক্ষমতার যে বলয় তৈরি হয়, এই মুষ্টিমেয় লোকদের অন্যায়ের কারণে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। যে 3টি দল রাষ্ট্র শাসন করেছেন, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কোন এমপিরা যারা ক্ষমতায় ছিলেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের শাসন আমলে আমরা কোনো দুর্নীতি করিনি? একথা কি কেউ বলতে পারবে? আমরা ভিন্ন মতের উপরে দমন করিনি, প্রেরণ করিনি বলতে পারবে? আমরা প্রশাসনকে, রাষ্ট্রের সমস্ত অর্গানকে দলীয়করণ করিনি, আমরা ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিসকে ধ্বংস করিনি, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করিনি, একথা কোনো এই 3টি দলের কেউ দাবি করতে পারবে না। একবার নয়, জনগণের রায়কে তাদের দেওয়ার পর দেশের সুশাসন, দেশের গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি দেখাবার ব্যাপারে সততা, আমানতদারি, নৈতিকতা, চরিত্র, সব কিছুর পরীক্ষায় এই 3টি দল তারা বারবার ব্যর্থ হয়েছে। ফলে যারা বারবার পরীক্ষায় ফেল করে, তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া যায়? স্কুল কলেজের পরীক্ষায় আমরা কি করি? সবাই তো লেখাপড়া করেছেন, কেউ শিক্ষকতা করেছেন। 2-3 বার পরীক্ষায় যদি কেউ ফেল করে, টিচাররা তাদের কি বলে? যে বাবা, তুমি বারবার টেস্ট পরীক্ষায় ফেল করতেছো, তোমার আর এবার পরীক্ষা দেওয়া যাবে না, তুমি আরো 2 বছর অপেক্ষা করো, ডিটেইন করো, ভালো করে লেখাপড়া করো। যদি দেখি তোমার পড়াশোনা ভালো হয়েছে, তাহলে তোমাকে টেস্ট পরীক্ষায় আবার সুযোগ দেওয়া হবে। নাকি বলেন? আমি ওই 3টি দলকে বলতে চাই, একবার নয়, বারবার চরিত্র, নৈতিকতা, সততা, আমানতদারির পরীক্ষায় বারবার আপনারা ফেল করেছেন।
ফলে আপনাকে কয়েক বছর ডিটেইন করতে হবে, পড়াশোনা করতে হবে। ভালো করে পড়েন। পড়া মানে কি? পড়া মানে স্কুল কলেজের বই কিনে পড়তে বলিনি। পড়া মানে হলো চাঁদাবাজি বন্ধ করুন। পড়া মানে হত্যা, সন্ত্রাস, খুন, জমি দখল, ঘের দখল, ঘাট দখল, খাল নদী দখল করা বন্ধ করুন। ভিন্ন মতের লোকদের উপরে হত্যা সন্ত্রাস বন্ধ করুন। দলীয় কর্তৃত্বের চোখ রাঙিয়ে মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সব কিছুর মধ্য দিয়ে জাতিকে নিঃস্ব করা থেকে বন্ধ করুন। এটার মানেই হচ্ছে ভালো করে পড়ুন। জাতি যদি দেখে যে না, আপনারা 2 বছর 3 বছর গেছে, আপনাদের চরিত্র ভালো, আপনারা চাঁদাবাজি করেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, স্বভাব চরিত্র নৈতিকতায় মানুষ খুশি, জনগণ যদি ভালো মনে করে, তখন দেখা যাবে আপনাদেরকে আরেকবার পরীক্ষা করা যায় কি না। ততদিন আপনাদেরকে সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। আমি কি ভুল বলেছি? ধানের শীষ, লাঙল, নৌকা, 3টা মার্কাকেই দেশ চালাবার ব্যাপারে এই জাতি বারবার দায়িত্ব দিয়েছে। সেটা ভোট কেটে হোক আর জোর করে হোক আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, যেভাবেই হোক তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। শুধু দাঁড়িপাল্লা আর 11 দলের এই যে ঐক্য হয়েছে, তারাই শুধু একবারও রাষ্ট্রের দায়িত্ব পালন করে নাই। ফলে সব মার্কার হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব দিতে পারেন, পরীক্ষা করতে পারেন, তো একবার অন্তত দাঁড়িপাল্লার হাতে ক্ষমতা দিয়ে দেখা দরকার, যারা সৎ নেতৃত্বের কথা, সুশাসনের কথা, মানবিক বাংলাদেশের কথা বলে, তাদের হাতে রাষ্ট্র দিলে রাষ্ট্রটা কেমন চলে সেই সুযোগ একবার দেওয়া উচিত। উচিত কিনা বলুন? সেই কারণেই পরিবর্তনের অর্থ হচ্ছে যারা ফেল করেছেন, এই ফেলু পার্টির কাছে আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যাবে না। ভালো পড়াশোনা করে যদি জাতি মনে করে যে না, ওনার তওবা কবুল হয়েছে, তাইলে পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয়া যাবে, নাকি বলেন? আমার বন্ধুরা রাগ করবেন না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, 18 কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান, আপনাদের মনে আছে সরওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জনসভায় বক্তব্য দিতে গিয়ে বারবার তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন। বসে পড়ে তিনি যে 7 মিনিটের কঠিন এবং ঐতিহাসিক ব্যতিক্রম ধর্মী অসাধারণ বক্তৃতা করেছিলেন, তার মধ্যে তিনি বলেছিলেন, আমরা যদি নির্বাচিত হই, মহান আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় যদি আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা শাসক হব না, আমরা জনগণের সেবক হব। জামাত ইসলামীর করে এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি, কম মূল্যের প্লট, ফ্ল্যাট, এই সুযোগ সুবিধা জামাতের এমপি মন্ত্রীরা গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, কোন রাজনৈতিক দলের প্রধান এই ঘোষণা জাতির কাছে দিতে পারবে না। কেন পারবে না জানেন? যদি বলে যে আমাদের দলের এমপিরা কেউ প্লট, ফ্ল্যাট, গাড়ি এগুলো নেবে না, তখন সেই দলের নেতা কর্মী ক্যান্ডিডেটরা বলবে, যে কারণে দলে আসলাম তাই যদি না পাই তো ইলেকশন করে লাভটা কি, নাকি বলেন? এই জন্যে এই 3টি দলের কেউ কোনোদিন এই ঘোষণা দিতে পারবে না। চরিত্র সততার পরীক্ষায় উত্তীর্ণ জামাত ইসলামী, আমরা তাই প্রতিশ্রুতি দিয়েছি। বারবার 54 বছরে আমরা আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত করার জন্য রক্ত দিয়েছি, আমাদের তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছে। এইবার একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অরাজনৈতিক সরকারের তত্ত্বাবধানে নির্বাচন আশা করি নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে দেশবাসী দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি মানবিক, ইনসাফপূর্ণ, সমৃদ্ধ নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ নির্মাণ করবে। যে বাংলাদেশে দুঃখী, বঞ্চিত, অনাহারী মানুষের ক্ষুধা দারিদ্র থাকবে না, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন মানুষের কষ্ট থাকবে না। আপনারা কি যে দল, যে মত যেখানেই করেন, আমি তো ডুমুরিয়া, ফুলতলার গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় ঘুরছি দিন রাত। কয়েকটা নির্বাচন এখানে আমি করেছি। আপনারা 2001 সালে আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন, কিন্তু এইবারের নির্বাচনে আমার
ভিন্ন অভিজ্ঞতা। গ্রামে গ্রামে মানুষের মধ্যে এত পরিবর্তন, এত জোয়ার, এমনকি আবার হিন্দু দাদারা, কাকারা, দিদিরা, কাকিমা, পিসিমা যে রাস্তা দিয়ে যায়, রাস্তায় নেমে এসে বলছেন, আমরা আমাদের জীবনে অনেক দলকে ভোট দিয়েছি, আমরা আমাদের নিরাপত্তা পাইনি, এইবার সিদ্ধান্ত নিয়েছি আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। প্রিয় ভাইয়ের আমার, এই শিরোমণি আটরাগিলতলা ইউনিয়ন, এই ইউনিয়নের সন্তান আমি। ইউনিয়নবাসী হিসেবে, আপনাদের সন্তান, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের কাছে আমার এই দাবি, এই হক। এখানেই আমি জন্মেছি, আপনাদের চোখের সামনে বড় হয়েছি। একবার আমি এমপি ছিলাম, ওয়াদা করেছিলাম সততার সাথে আমার দায়িত্ব পালন করব। 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। একটি টাকার দুর্নীতির সাথে আমার কোনো সম্পর্ক কেউ কোথাও আবিষ্কার করতে পারেনি। আমি বই চেপে কোন কাজে কত টাকা 5 বছরে ব্যয় করেছি তার হিসাব আমি এলাকাবাসীর কাছে পেশ করেছি। আপনারা সেই বই তো দেখেছেন। আমি আবার ওয়াদা করছি, যেহেতু 11 দল এবং জামাত ইসলামী আবার আমাকে এখানে নির্বাচনে প্রার্থী করেছে, মহান আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়ায় যদি আমি আপনাদের খেদমতের জন্য আবার নির্বাচিত হই, 50 বছরে 5 বছরের মধ্যে সব না করা কাজ সমাপ্ত করা যায়নি। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। সেই সরকার ক্ষমতায় আসলে এই ডুমুরিয়া ফুলতলা অসমাপ্ত উন্নয়নের কাজ আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। অনেকে বলেন, বিএনপির বন্ধুরা কেউ কেউ বক্তৃতা করেছেন যে গোলাম পরোয়ার সাহেব নির্বাচিত হয়ে কিছুই করেননি। বক্তৃতা আমার কানে আসে। আমি তাদেরকে বলি, যারা বক্তৃতা করেছেন তাদের বাড়ির সামনের যে রাস্তা, যে রাস্তায় বাড়ি থেকে বের হন, ওই রাস্তাটাও আমার সময় করা। আমার এই ইউনিয়নের মশিয়ালির কুলসুম বিবি সড়ক, আটরা থেকে আফিলিয়েট ডাক্তার বাড়ি থেকে গিলাতলার ভিতরে পিচের রাস্তা ছিল না। আমার সময় আমি কোটি কোটি টাকা দিয়ে রাস্তাগুলো পিচ করেছি। শিরোমণির তেঁতুলতলার রাস্তা দিয়ে গ্রামের ভিতরে রাস্তা আমি করেছি। আমার ফুলতলার 22 টাকার শতক প্রতি অকৃষি জমির খাজনা পার্লামেন্টে মন্ত্রীকে বক্তব্য রেখে প্রধানমন্ত্রীর কাছে দরবার করে 22 টাকার খাজনাকে আমি 2 টাকায় নামিয়ে এনেছিলাম। সন্ত্রাস দূর করেছি, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করেছি। আমি আগামীতে নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ আমার প্রধান কাজ এখন বিল ডাকাতিয়া সহ অনেকগুলো বিলের জলাবদ্ধতায় পানি আটকে গিয়ে আমাদের ফসল, সবজি, মৎস্য চাষের জীবন জীবিকার ঠিকানা নষ্ট হয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, 12 তারিখের পর 13 তারিখ থেকে প্রথম কাজ হবে বিল ডাকাতিয়ার পানি সরিয়ে কৃষকের ঠিকানাকে আমাকে উন্নত করতে হবে। আমার নির্বাচনী এলাকার 5টা রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়েছে। বেসরকারি পাটকল যেগুলো বন্ধ আছে, আমি নির্বাচিত হলে সেই বন্ধ পাটকলগুলো ইনশাআল্লাহ আমি চালু করব, আধুনিকায়ন করব। আমি সিদ্ধান্ত নিয়েছি, বেকার যুবক তরুণ যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, প্রায় 4 কোটি যুবক এবার নতুন ভোট দেবে। আমার ডুমুরিয়া ফুলতলার তরুণ যুব শক্তির কর্মসংস্থানের জন্য আমি ফ্রিল্যান্সিং সিস্টেম, টেকনিক্যাল ইনস্টিটিউশন, কারিগরি উৎপাদনমুখী শিক্ষা, বেকারত্ব দূর করার জন্য আমার ডুমুরিয়া ফুলতলাতে আমি ইনস্টিটিউট চালু করব। যুবকদের খেলাধুলার জন্য ডুমুরিয়া এবং ফুলতলায় 2টো মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। আমি ফুলতলা ভৈরব নদীর উপরে সিকির হাটে একটা ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি। এই কথা আমি খুলনার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আমি প্রথম ঘোষণা করেছি। শুনলাম আমার অনেক বন্ধুরা আমার কথা শুনে পরে বলছে আমরা ওটা বানাবো। আলহামদুলিল্লাহ, ব্রিজ হলেই তো হয়, কিন্তু কথাটা আমি প্রথম বলেছি। ভৈরব নদীর উপরে যদি সিকিরহাটে ব্রিজ হয়, এখন তো কম সময় লাগে রূপসা ব্রিজের কারণে, পদ্মা ব্রিজের কারণে। সিকিরহাটের ব্রিজটা হলে আরো 1 ঘন্টা কমে আমরা ঢাকা থেকে খুলনা আসতে পারবো। আমি সিদ্ধান্ত নিয়েছি, ডুমুরিয়া হচ্ছে আমার সবজি, মাছ, ফসল উৎপাদনের একটি দক্ষিণ অঞ্চলের হাবে পরিণত হয়েছে।
সবজি চাষিরা সবজি চাষ করে বিদেশে রপ্তানি করে, রাজধানী সহ ঢাকার বিভিন্ন জায়গায় যায়, সবজিটা নষ্ট হয়ে যায়, চাষিরা ন্যায্য মূল্য পায় না। আমি গতবারও পার্লামেন্টে বলেছিলাম, এইবার আল্লাহ তৌফিক দিলে ডুমুরিয়ায় এই সবজি মাছ সংরক্ষণের জন্য আমি হিমাগার নির্মাণ করব, যেন ন্যায্য মূল্যে সবজি মাছ চাষিরা বিদেশে তার ফসল রপ্তানি করতে পারে। প্রিয় ভাইরা আমার, দৌলতপুর থেকে শাহপুর সোলগাতিয়া হয়ে চুকনগর যে রাস্তা ভেঙে রাস্তার মাঝে মাঝে খাদ হয়ে গেছে, পাকিস্তান আমলের যতীন কাসেম সড়ক বলা হয়, জেলা পরিষদের রাস্তা ছিল, এই রাস্তাটাকে ডবল লেনের রাস্তায় আমরা পরিণত করব। টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমরা করব। ফুলতলা এবং ডুমুরিয়ার দুটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, হাসপাতাল 50 বেড, আমার সময় 50 বেডে আমরা উন্নীত করেছি। অ্যাম্বুলেন্স, এখানে আল্ট্রাসোনো মেশিন, এক্স-রে মেশিন, এগুলো আমরা করেছিলাম। এবার যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, হাসপাতাল দুটিকে 100 বেডে উন্নীত করা হবে। এখানে আইসিইউ, সিসিইউ সহ আধুনিক হাসপাতাল করা হবে। আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে 11 দলের সরকার গঠিত হলে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, 60 বছরের ঊর্ধ্বে যারা নাগরিক থাকবেন, বয়স বাড়লে অবসর জীবনে নানান রোগ ব্যাধিতে তারা আক্রান্ত অসুস্থ হয়ে পড়েন, আমিরে জামাত বলেছেন 60 মানুষের সমস্ত রোগের চিকিৎসাকে বিনামূল্যে সরকারি চিকিৎসা দান করবে। আমাদের সন্তান শিশু বাচ্চাদের ব্যাপারে বলা হয়েছে, 5 বছরের নিচে যারা শিশু, সেই শিশুদেরও ফ্রি মেডিকেল সার্ভিস দিয়ে তাদের চিকিৎসা সেবার সরকার সে দায়িত্ব বহন করবে। আমাদের প্রেগনেন্ট মাদার যারা, গর্ভধারিণী গর্ভবতী মা যারা, মায়েরা যখন গর্ভধারণ করবেন, গর্ভকালীন আমার সমস্ত মায়েদের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব রাষ্ট্র তখন পালন করবে। কৃষি ক্ষেত্রে অসাধারণ প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি, উৎপাদন বাড়াবার কৌশল, অর্থনীতিতে সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্য দিয়ে লুটপাট, ব্যবসা বাণিজ্য, রেমিটেন্স, আমদানি রপ্তানি, বন্দরে দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিয়ে অন স্টপ সার্ভিস করে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে স্বাধীনতার সবুজ পতাকাকে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি দিয়ে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপিকে 7-এর কোঠায় উঠিয়ে দিয়ে আমরা অর্থনীতির উন্নতির চরম শিখরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী ডুমুরিয়া ফুলতলাবাসী, দুঃখের সাথে আমি বলি, নির্বাচনের 2টা দিন যখন সামনে এসেছে, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গঞ্জে ঘুরে দেখছে সমাজ পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ার ঠেকাবার কোনো পথ না পেয়ে তারা মিথ্যা প্রচার শুরু করেছেন। তারা বলছেন, গোলাম পরোয়ার সাহেব, জামাত ইসলামীর লোকেরা এখন মিটিং করে করে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কি শুনছেন না? আমরা কি কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করেছি? মিথ্যা কথা। তারা বলছেন দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দুরা শাখা সিঁদুর পরতে পারবে না, বোরখা পরে ঘরে বসে থাকা লাগবে। আমার 1,20,000 হিন্দু ভোটারকে প্রতারিত করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থীরা এই বক্তব্য রাখছেন। আমি আমার ডাকাতিয়া ডুমুরিয়ার সব হিন্দুদের বলেছি, ভাই, আমি তো 2001 থেকে 6 সাল পর্যন্ত এমপি ছিলাম। আমি নির্বাচিত হওয়ার পরে আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে কি বাড়ি বসেছিলেন? আমি তো এমপি হওয়ার পরে প্রায় 300 মন্দিরে অর্থ সাহায্য করেছি, শ্মশান নির্মাণ করেছি, হিন্দুদের ধর্মীয় স্বাধীন অধিকার দিয়ে উৎসব মুখর পরিবেশে পূজা পালনের সুযোগ করে দিয়েছি। এই ডুমুরিয়া ফুলতলা হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের একটি এলাকা হচ্ছে ডুমুরিয়া ফুলতলা। এখন আর হিন্দু ভাইরা অপপ্রচার বোঝে না। তারা বলে, দাদা আমরা বহুবার ভোট দিয়েছি নৌকায়, আর না, ভোট দিয়ে আমরা আমাদের কোনো সম্মান নিরাপত্তা পাইনি, এবার আমরা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ ভোট দেব। সেজন্য ওনারা এখন অপপ্রচারে পারে না, সন্ত্রাস করে ভয় দিয়ে পারতেছে না, বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে 12 তারিখের পর দেখাই দেব। সেই দেখা দেখির বাংলাদেশ, চোখ রাঙিয়ে ভয় দিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত 24শে জুলাই আমরা বিদায় করে দিয়েছি। 1 আঙ্গুল দেখালে আমরা 2 আঙ্গুল দেখাবো।
ভোট কেন্দ্রগুলো শত শত যুবক তোমরা পাহারা দেবা, পাহারা দিতে রাজি আছো? কষ্টের রায় ভোট আমরা কাউকে দখল করতে দেব না, দেব না, দেব না। আমরা দুইটা ভোট দেব, একটা দাঁড়িপাল্লায় আর একটা হা ভোট দেব, মনে থাকবে তো? আমাদের ডাকসু জিএস বলেছে দুর্নীতি, দলীয়করণ, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার লাগাম টেনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের 84টি বিষয়ে আমরা সংস্কার করেছি। তার মধ্যে 48টি সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোট প্রয়োজন, বাকিগুলো আদেশ, অধ্যাদেশ, প্রশাসনিক আদেশে করা সম্ভব। সে 48টি বিষয়ে আমাদের ব্যালটে আসবে, আমরা সেখানে হাতে সিল মারব। আমাদের স্নেহস্পদ ফরহাদ বলেছে বিএনপি এই হার পক্ষে বলে না, বলে না, বলে না। এরপর ডাকসুর ভিপি যেদিন বলল যে তারেক রহমান সাহেব হা কেন বলে না, তারপরের দিন তারেক সাহেব বলছে আপনারা একটু হার জন্য কাজ করে। তাও একবার মিনমিন করে কইছে, আর কয় না। কারণ জানে এই হা ভোটে যদি জুলাই সনদ অনুমোদিত হয়, এরা দুর্নীতি লুটপাট করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ভিন্নবাদ দমন করতে পারবে না। অসীম ক্ষমতা নিয়ে সারা জীবন তারা ক্ষমতায় থাকবে। এই জন্য ওরা তলে তলে নায়ের ক্যানভাস করে। আমাদেরকে দাড়িপাল্লাকে যেমন আমরা ভালোবাসবো, জুলাই সনদ, রক্ত দিয়ে করা এই সনদকে আমরা ভালোবাসবো এবং হাতে আমরা সিল মারবো। সবাই কি রাজি আছি? 7:30টায় ভোট শুরু হবে। ফজরের নামাজ পড়ে কোনো নাস্তা করার দরকার নাই। রাত্রিবেলায় 2 মুঠ চাউল বেশি দেবেন, শীতকাল সকালে কড়ো কড়ো ভাত খাবেন। কড়ো কড়ো বোঝেন তো? ডুমুরিয়াওয়ালারা বলে ভাই, আমরা বলি কড়ো ভাত। আমি বলি তোমরা তো একবার কড়ো বলো, আমরা বলি 2 বার কড়ো কড়ো। এই কড়ো কড়ো ভাতকে যাব, ভোট দিয়ে তারপর বাড়িতে ফিরবো। সবাই রাজি আছেন? নির্ভয়ে যাবেন, কোনো বাধা হবে না। এবার ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, আর্মি থাকবে, দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছে বডি অন ক্যামেরা থাকবে, আর থাকবে 200 যুবক আমার ভোট কেন্দ্র তারা পাহারা দেবে। কষ্ট করে ফসল বুনে এখন ধান কাটার সময় আমার ক্ষেতের ধান কাউকে কেটে নিতে দিব না ইনশাআল্লাহ। সবাই আপনারা পাহারা দেবেন, কেমন? ইনশাআল্লাহ। মাঝখানে আর 2 দিন আছে। আচরণ বিধি অনুযায়ী আজকেই হচ্ছে নির্বাচনী প্রচারণার শেষ দিন। কালকে সকাল 7:30 পর্যন্ত প্রচার করা যাবে। আমরা যেসব কর্মসূচি দিয়েছি সেটা আপনারা পালন করবেন। আল্লাহর কাছে রাতের শেষে উঠে চোখের পানি দিয়ে দোয়া করবেন, আল্লাহ 18 কোটি মানুষের এই মজলুম অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্নকে তুমি পূরণ করো। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মানুষের রায় কেনার জন্য কালো টাকা পানির স্রোতের মতো ঢালছে, আল্লাহ তুমি সত্যের সামনে মিথ্যাকে পরাজিত করো। আর আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, আমি ব্যক্তিগতভাবে গোলাম পরোয়ার আপনাদের সন্তান, এখানেই জন্মেছি, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। আপনাদের ভাই, বন্ধু, সন্তান হিসেবে আমিও আপনাদের কাছে ক্ষমা চাই। আমার ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, অজান্তে হোক, আমার কোনোদিন কোনো আচার আচরণে যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে, কেউ যদি আমার প্রতি অনুক্ষুণ্ণ হয়ে থাকেন, নির্বাচনের প্রাক্কালে আমি জানি না, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কোনোদিন কষ্ট দিইনি। 4 লক্ষ ভোটার, সবার উপকার হয়তো আমি করতে পারিনি, কিন্তু আমি কাউকে কোনোদিন কারো ক্ষতি আমি করিনি। কোনো কাজের বিনিময়ে একটা টাকা গ্রহণ করিনি, একটা চাও আমি কোনোদিন খাইনি, জীবনে মিথ্যা কথা আমি বলিনি, দুর্নীতি কোনোদিন আমাকে স্পর্শ করেনি, আলহামদুলিল্লাহ। সেই সন্তান আমি আপনাদের, তবু আমি ক্ষমা চাই। অনেক সময় আমি বুঝতে পারি না, বেখেয়ালে হয়তো না জানায় অনেকে অনেক কষ্ট নিয়ে থাকেন। আজকে নির্বাচনের 2 দিন আগে আমার পিতাদের কাছে, ভাইদের কাছে, বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের সন্তান, ভাই, বন্ধুকে আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করে দিয়ে 11টি দল যেহেতু আপনাদের সামনে আমাকে আবার ভোটের পরীক্ষায় দিয়েছেন, বয়সও আমার বেড়েছে, অনেক রোগ ধীরে ধীরে আমার শরীরে বাসা বাঁধছে। যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আপনাদের দোয়া আর আল্লাহর রহমত আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ দীর্ঘদিনে আপনাদের এই সাধনা কামিয়াব করে আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন। আপনারা বিজয়ী হলে আমিও বিজয়ী হব, আমি বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। আজকের এই জনসভা সফল করার জন্য আমি 8টা গিলতর 1টা ইউনিয়নের উদ্যোগে এই জনসভা, সকলকে ধন্যবাদ জানিয়ে
সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর শুকরিয়া জানিয়ে আপনাদের দোয়া কামনা করে 2টা দিন 1টা মিনিট অপচয় না করে ঘরে ঘরে ওয়ার্ল্ডে ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য মা বোনেরা